নিষিদ্ধ হলো আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম। প্রজ্ঞাপন জারির পরপরই নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব? বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি সংস্কার এবং নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে নানামুখী বিতর্ক চলছে। মোটা দাগে এসব কিছু নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সঙ্গে আরো আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার ব্যাখ্যা শুনবো, কিন্তু জানতে চাই যে আওয়ামী লীগ এই যে নিষিদ্ধ হলো, তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত, সে বিষয়টি দিয়ে যদি শুরু করেন। জুই, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে আজিজ ভাই আছেন, তাকে এবং যে দর্শক তারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি শুরুতে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাছে এটি খুবই একটা বিভ্রান্তিকর অবস্থা আছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী অংশ বাংলাদেশ ছাত্রলীগ, তাকেও 2009 সালের সন্ত্রাস দমন আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। তো কার্যত আওয়ামী লীগের যে রাজনৈতিক দল একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতনের পর কিছু আমরা বলবো ঝটিকা মিছিল দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়, এর বাইরে অনলাইন প্ল্যাটফর্মে পতিত প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথোপকথন, তাদের বৈঠক, এইগুলোর বাইরে দৃশ্যত আওয়ামী লীগের কোনো কার্যক্রমই বাংলাদেশে ছিল না এবং আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মতো অবস্থায়ও বাংলাদেশে এখন নেই। আমরা জানি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ভবঘুরে, হকার এবং এদের দখলে, এবং সেখানে এটা একটা ভুতুরে ইয়াতে পরিণত হয়েছে। তো আওয়ামী লীগ এমনিতেই সেই অর্থে তাদের কোনো দৃশ্যমান কার্যক্রম বলতে ছিলই না। ছাত্রদের আন্দোলনের মুখে বা জনতার দাবির মুখে সেখানে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এবং এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে 3টা সুস্পষ্ট বক্তব্য রাখা হয়েছে। একটা হলো 2009 সালের 6 জানুয়ারি সরকার প্রতিষ্ঠার পর থেকে এই 24 সাল পর্যন্ত তাদের যে বিরোধী দলের উপর দমন নিপীড়ন, তাদের সন্ত্রাসী কার্যক্রম, স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা এবং সর্বশেষ যে সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করার যে পায়তারা ইত্যাদি কতগুলো অভিযোগ নিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনি বলেছিলেন যে ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। দৃশ্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন গতকাল জারি হলেও এটি কিন্তু আমাদের গত পরশু থেকে আমাদের সামনে ঘটনাটি এসেছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের মিত্র বলে পরিচিত যে দেশ বা ওরা, তাদের কিন্তু আমরা কোনো রকম ওই প্রতিক্রিয়া এটি খুব লক্ষ্য করিনি। ভারতের পক্ষ থেকেই নিয়মিত প্রেস ব্রিফিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটি হয়, সেখানে রণবীর জয়সওয়াল তিনি বলেছেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসাবে বা গণতন্ত্রের শ্রদ্ধাশীল হিসাবে কোনো রাজনৈতিক দলের এই নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর বিধিনিষেধ সেটি তারা সমর্থন করে না। তারা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। ভারতের এই প্রতিক্রিয়া, এটি যদি ভারত আরও আগে উপলব্ধি করত যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে কণ্ঠরোধ করা এইগুলো যে অগণতান্ত্রিক কার্যক্রম, তখন জামাত যখন নিষিদ্ধ হয়েছিল, এই আওয়ামী লীগ সরকারই যখন নিষিদ্ধ করেছিল এবং আজকে হাইকোর্টে জামাতের নিবন্ধন নিয়ে কথা হয়েছে, সেখানে প্রধান বিচারপতি বলেছে যে এটা ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে হাইকোর্টের বা উচ্চ আদালতের নির্দেশে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার মতো। ভারত তখন এই কথাগুলো বলেননি, বরং একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে এটাকে দানবীয় সরকারে পরিণত করার
অন্যতম দায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের। তো আজকে সেই রাজনৈতিক দলটির কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তাদের পক্ষ থেকে যে তাদের অসন্তোষের কথা প্রকাশ করা হয়েছে, এটা আমি মনে করি যে এটি একটা হাস্যকরী অবস্থা। যে আগে যেখানে তারা এটিকে সমর্থন দিয়ে এদেরকে একটা পর্যায়ে নিয়ে আজকে এটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব এবে আজিজ। যেখানে আসলে ডক্টর সিদ্দিকুর রহমান খান শেষ করেছে, সেখান থেকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যেমনটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, কোন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। ভারতের কাছে কেন মনে হচ্ছে যে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি বলতে পারি যে ভারতই আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করেছে। কারণ আপনি খেয়াল করেন, ব্রিক্স সম্মেলনেও আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিল, নরেন্দ্র মোদীকে, যে অন্তত তার এই যে মাস মিডিয়া কথাটা তো বলে এটা বন্ধ করেন। তিনি কিন্তু অস্বীকার করেছেন, এটা আমি বন্ধ করব কি করে। এবং তাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে সরকার তো যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন তো তাকে পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তাকে আশ্রয় দিয়েছে ইললিগালি। হ্যাঁ, যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটাকে অ্যাভয়েড করে। আমরা তো বন্দি বিনিময় চুক্তিতে দিছি না, অনুপ চেটিয়াকে দিছি না তাদেরকে, কিন্তু তারা দিবে না। তারা ডিফাইং ক্যারেক্টার সবসময় আছে। এবং ওখান থেকে ভারত থেকেই বিবিসিতে রিপোর্ট আছে, ভারত থেকে প্রায় 100 নেতা আওয়ামী লীগের ভারতে পলায়ন করা আছে এবং তারা ওখান থেকে এই আওয়ামী লীগ চালাচ্ছে এখানে ভারতে। তো ভারতে বসে অনন্তকাল থাকবে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবে, সরকারি আওয়ামী লীগ ঝটিকা মিছিল বার করবে, রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাবে। তো ভারত কি বসে, বাংলাদেশ কি বসে থাকবে? বাংলাদেশ তো তার আইনগত ব্যবস্থা। আওয়ামী লীগ যখন এক্সিকিউটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করেছে তখন ভারত কোথায় গেছিলেন? এখন কয় আইন অনুসরণ করা হয় নাই, তা আইন তো একই রকম অনুসরণ করা হলো। এখন আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি যে গণজাগরণ মঞ্চ শাহবাগে করছিল ইমরান এইচ সরকারকে দিয়ে নেতৃত্বে, সেখানে তো বাথরুম সহ খাবার দাবার নিরাপত্তা সব সরকার, আওয়ামী লীগ সরকার করেছিল। কাদের মোল্লাকে যাবজ্জীবন দিয়েছিল, সেটাকে ফাঁসির আপিল করার আইন সংশোধন করে তাকে ফাঁসি নিশ্চিত করে গণজাগরণ মঞ্চ চলে গেছে। সেই ইমরান এইচ সরকার কোথায় গেল দেখেন তো। সুতরাং আওয়ামী লীগ যখন করছে তখন তো আপনার ভারত চুপ ছিল। সুতরাং ভারত এটার জন্য দায়ী। আমি মনে করব আমাদের দেশে যে আইন, সেই আইন অনুসরণ করেই এটা করা হয়েছে। ওনার মাথা ব্যথা লাগবে, উনি এটা করবেই। কারণ উনি তো বরাবরই ভারতের মিডিয়া সহ হাসা মিসা যা মন চায় তাই করছে। সুতরাং আমাদের তো একটা জায়গায় ফুল স্টপ টানতে হবে। আমাদের সরকার ফুল স্টপ টানছে এবং আমাদের আইন তো করাই আছে, আপনার সন্ত্রাস দমন আইন। হ্যাঁ, এটা তো 2009 সালে কে করছে? আওয়ামী লীগ করছে। তখন কথা কইতে পারেন নাই। সেই আইনেই এখন তাদেরকে দমন করা হলো এবং এই আইন এখন আবার পার্টিকেও ট্রায়াল করা যাবে। এটা আবার সংশোধন করে এখন ট্রাইব্যুনালে কেস উঠবে এবং পার্টিরও বিচার হবে। আমার কাছে মনে হচ্ছে এটা আইনসম্মত ভাবেই হচ্ছে। তখন আওয়ামী লীগ যেভাবে করছে এই সরকার ঠিক সেইভাবে আগাচ্ছে। যেভাবে গণহত্যা অভিযুক্তদের ভারত আসলে প্রশ্রয় দিচ্ছে, সেটা কি আইন মেনে করছে না? ওটাই তো বলছি যে আপনার বিবিসি রিপোর্ট করছে, ভারত থেকে সরকার আওয়ামী লীগ পরিচালনা করছে, এটা বিবিসি রিপোর্ট করেছে এবং 100 নেতা ভারতে আছে। এবং এই যে ধরেন এই যে ওবায়দুল কাদের গেছে, রাষ্ট্রপ্রধান হামিদ সাহেব চলে গেল, এগুলো কে পাঠাইলো বলেন? কিভাবে গেল? তারপরে সেনাপ্রধান বলেছিল না 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, এখন তো একটাও নেই। তারা কোথায় গেল? কেমনে গেল? এরাই তো নেতা, এরাই তো সব চলে গেছে ভারতে। তো এগুলোর তো অন্তর্বর্তীকালীন সরকার এইসব ব্যাপারে কোনো প্রশ্ন উঠায় নাই। এই জন্যই তো ভারত একচেটিয়া ভাবতেছে এখানে সেই ফেসিবাদীর দোসররা এখানে আছে এবং তাদের সহায়তায় ভারত যেটা চাচ্ছে সেটাই বাংলাদেশ থেকে ঘটতেছে। সুতরাং ভারত এটা করতে থাকে উদ্বিগ্ন। এখন উদ্বিগ্ন কেন? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের লোক পালিয়ে গেছে, আমাদের দেশের লোক ক্রাইম করছে, তার বিচার হচ্ছে এখানে, সেখানে ও তার উদ্বিগ্নতে কি আসে যায়? আমরা কি ওটা কেয়ার করি নাকি? আমি মনে করি আমাদের সরকার রাইট ওয়েতে আছে।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান। বেশ কিছুদিন ধরেই যখন আমরা দেখছি যে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা, তখন সীমান্তে বিএসএফ বাংলাদেশি পরিচয় এসে পুশিন করে যাচ্ছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারাই আশ্রয় দিচ্ছে। বিষয়টি সাংঘর্ষিক কিনা বলার অপেক্ষা রাখে না। ভারত 5ই আগস্টে 2024 সালের 5ই আগস্টে তাদের মিত্র আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেই প্রতিক্রিয়াটি কোনো রকমই সৎ প্রতিবেশী সুলভ ছিল না। এবং যত আন্তর্জাতিক নিয়ম নীতি, কূটনীতির নিয়ম নীতি, সেইগুলো লঙ্ঘন করে বাংলাদেশের ব্যাপারে অব্যাহতভাবে মিথ্যাচার, বাংলাদেশের ব্যাপারে সেটা সরকারিভাবে এবং তাদের সমর্থক মিডিয়া সবকিছু অব্যাহতভাবে একটা অঘোষিত যুদ্ধাবস্থা তৈরি করেছিল বাংলাদেশের বিপক্ষে। এবং এটি ভারতের যে আওয়ামী প্রীতি, এটারই একটা বহিঃপ্রকাশ। আর বাংলাদেশের সাথে সীমান্ত উত্তেজনা, সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা, এগুলো তো ভারত বরাবর করেই বাংলাদেশের সাথে একটা উস্কানিমূলক ব্যবস্থা তারা তৈরি করতে চায়। এবং সাম্প্রতিক সময়ে যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বা জনগণের পক্ষ থেকে দাবি শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণ, গণহত্যাকারী সহযোগীদের দেশে প্রত্যর্পণের বিষয় নিয়ে এগুলো আলোচনা চলছে, সেই সময় ভারত বাংলাদেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। আর পরিস্থিতির একটা সুযোগ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থা, সেটার একটা সুযোগ নিয়ে তারা বাংলাদেশে তাদের সীমান্ত দিয়ে বিএসএফ এর এই পুশিনের মাধ্যমে বাংলাদেশের সাথেও গায়ে পড়ে তারা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। তবে বাংলাদেশকে আমরা মনে করব যে বাংলাদেশ সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে ভারতের এই উস্কানিগুলো মোকাবেলা করে চলছে। এবং ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে এই কাশ্মীর ইস্যু বা পহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত যে ধরনের পাকিস্তানে আক্রমণ করে যে ধরনের অবস্থার মধ্যে পতিত হয়েছে, সেই অবস্থার থেকে উত্তরণের জন্য এখন বাংলাদেশের সীমান্তে তারা একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করে জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোরও একটা চেষ্টা করতে পারে। এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আমাদের কূটনৈতিকভাবে যদি আমরা এটা মোকাবেলা করতে পারি, সেই ব্যাপারেই আমাদের প্রথম প্রচেষ্টা হতে হবে। এবং সেটি যদি না হয় তাহলে ভিন্ন কি হবে সেটি সময়ই বলে দিবে। কিন্তু ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতার জবাবদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কার্পণ্য বা বিন্দুমাত্র গরিমসি বা বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শনের এই মুহূর্তে সুযোগ নেই। কারণ ভারত আমাদের দেশের মানুষের এই যে একটা অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতনের ফলে বাংলাদেশের একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা বাংলাদেশ ভারত কোনোভাবেই চায় না। এবং ভারতের মিডিয়াগুলো অব্যাহতভাবে বাংলাদেশের ব্যাপারে যে ধরনের অপপ্রচার করছে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে, বাংলাদেশের মর্যাদাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে ধরনের অপচেষ্টা চালাচ্ছে, এই পুশ ইন আরও অন্যান্য যে ব্যবস্থাগুলো, এইগুলো তারই ধারাবাহিক অংশ। মোট কথা হচ্ছে তাদের যে দীর্ঘদিনের মিত্র এবং এই মিত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে তারা যে ধরনের অন্যায্য সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছিল, সেই সুবিধাগুলো হাতছাড়া হয়ে যাওয়ার ফলে ভারত এখন মরিয়া হয়ে বাংলাদেশের সাথে পায়ে পা রেখে একটা বিরোধ তৈরি করার চেষ্টা করছে। তবে আমরা মনে করব যে গত 9-10 মাসে, এই 8-9 মাসে বাংলাদেশ ধৈর্য বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং সামনের এটাও এখনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটিও এটা করবে বাংলাদেশ। জনাব এম এ আজিজ, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এই যে যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো, এর প্রভাব কি দেখেন? না, দেখেন, এটা যদি বলেন তাহলে আমি বলবো যে আইনিতে, অর্থাৎ কোর্টের মাধ্যমে যদি ধরেন ট্রাইব্যুনালে ট্রায়াল হতো, ট্রায়ালে যদি এটা তো গণহত্যা করেছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, ইজিলি গণহত্যাকারী, আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, 14 দলের সিদ্ধান্ত, এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মিটিং করে করে তো সিদ্ধান্ত নিয়েছে এই গণহত্যার, এবং আয়নাঘর থেকে শুরু করে মামলা করা, কেস করা, সব কিছু। সুতরাং এই দলকে তো সরাসরি কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করা যেত। সুতরাং আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করছে, এই সরকারকে কেন নিষিদ্ধ করতে হবে? 9 মাস এই সরকারের বয়স, আপনি খেয়াল করে দেখেন একটি মামলার চার্জশিট দিতে পারে না এই সরকার, 3টা কেসের অভিযোগ মাত্র জমা দিছে, একটি না। তো এর তো এহকাল লাগবে,
আমাদের জীবদ্দশাতে বিচার করার সক্ষমতা এই সরকারে থাকবে কিনা জানি না। তো এই সরকার তো সমস্যা তৈরি করতেছে। আজকে এতদিন ধরে ভারতের অ্যাটিটিউড জানে, ভারতের তো ফরেন পলিসির পরিবর্তন হওয়া উচিত। বিশ্বায়নের যুগে কোনো দেশই ছোট না। মালদ্বীপের মতো জায়গার থেকে পাত্তা গুটায় গেছে না ভারত। মালদ্বীপে 30 লাখ লোক সমুদ্রের ভিতরে, ওখানেও থাকতে পারে নাই। এই সাবকন্টিনেন্টে না, আপনার এশিয়ার মধ্যে কোনো দেশের সাথে সম্পর্ক তার ভালো নাই। আমাদের দেশের সাথে সম্পর্ক ভালো থাকবে এটা কামনা করা যায় না। তবে আমরা, আমাদের পরিষ্কার স্ট্যান্ড, আমরা স্বাধীন দেশ, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের মর্যাদা দিলে সম্পর্ক থাকবে, যতটুকু সম্পর্ক থাকবে। মর্যাদা না দিলে আমাদের টানাপোড়েন আমরা অ্যাকসেপ্ট করব। আমরা অবশ্যই আমরা আমাদের জায়গায় স্ট্যান্ডে থাকবো, এটাই আমরা চাই। অন্তত পক্ষে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে আপনি দেখেন বর্ডার কিলিংগুলো হয়েছে, অন্তত প্রতিবাদ হয়েছে। আগে তো প্রতিবাদও হয় নাই, বলা হয়েছে যে গরু চুরি করে নিয়ে আসা নিছে বা বর্ডার থেকে স্মাগলিং করে আনছে, গুলি করে মারে ফেলছে। আরে ভাই, গরু আসে 300 কিলোমিটার দূরে ভারতের ভিতর থেকে, তো ওগুলো আসে কেমনে? তখন ধরো না, আমাদের এখানে আসে তখন তখন গুলি করে। আপনি চিন্তা করেন মেক্সিকোর সাথে আমেরিকার বর্ডার আছে, কয়টা সব সময় ওখানে মাদক সবকিছু চোরাচালান হচ্ছে, কয়টা লোক মারা গেছে। ট্রাম্প তো বলছে ওখানে দেয়াল তুলে দেবে। আমাদের এখানে দেখেন দৈনিক ইয়ে হচ্ছে, দৈনিক গড়ে আপনার 1.5-2 করে বাঙালি মেরে ফেলতেছে। আমাদের তো ভারতের কাউকে মারা হয় না। তো এই জন্যই বলছি যে কোনো লেথাল ওয়েপন, চীনের সাথে এগ্রিমেন্ট আছে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার বর্ডারের 1 কিলোমিটার পর্যন্ত কোনো লেথাল ওয়েপন ব্যবহার করতে পারবে না, করে না। চায়না করছে কি, কুম্ফু কারাতের ওগুলো দিছে। ওই যে লাদাখ সীমান্তে একবার ঝগড়া লাগছে, হ্যাঁ, তো ওগুলোকে ধরে ধরে এনে বরফের ভিতরে ঢুকাই দিছে, ভারতের সেনাবাহিনীকে ঢুকাই দিছে। তো এখন আমার কাছে এই কথা, আপনি ভারতের চীনের সাথে যুদ্ধ করতে পারেন না, বাংলাদেশের নিরীহ লোকদের পাইলেই গুলি করে দেয়। আপনি গুলি করেন কে? গ্রেপ্তার করেন, বিচার করেন, অন্যায় করলে বিচার করেন। মানুষ মেরে ফেলেন কেন? আমরা তো মারি না। এই জন্যই আমি বলছি যে ভারতের সাথে বাণিজ্য বৈষম্য আছে, ভারতের বর্ডার ইয়ে আছে, আমাদের অনেক বাণিজ্য ইয়ে আছে, আমাদের সাথে যে অমীমাংসিত পানির সমস্যা আছে, এগুলো যতক্ষণ মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের টানাপোড়েন থাকবে, আমরা চলবো। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সরকার যে প্রক্রিয়ার ভেতর দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেই প্রক্রিয়া নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইব বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশের নাটকীয়তা চলছে, সার্কাস চলছে। যে প্রক্রিয়ার ভেতর দিয়ে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হলো, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, দেখেন, এই নিষিদ্ধর ভিতরে অনেক প্রশ্ন আছে, অনেক আলোচনা করা যায়। যেমন ধরেন, আমি বললাম না 2013 সালে 5 ফেব্রুয়ারি যে ইয়ে বসছিল আপনার গণজাগরণ মঞ্চ, সেখানে কিন্তু নিরাপত্তা, বাথরুম পর্যন্ত করে দেওয়া হয়। রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ সরকার এটা ইচ্ছে করে পৃষ্ঠপোষকতা দিয়ে এইটা করছে, আইন সংশোধনের জন্য চাপ তৈরি করছে। ঠিক এই যে হাসান আবদুল্লাহকে ব্যবহার করে সামনে রেখে আপনি দেখেন না, সব ইসলামিক দলগুলো এর আগে আবার নারী সংস্কার কমিশনের রিপোর্ট দিয়ে পুরা ইসলামপন্থীদের বিগ্রায় দিছে, তাদের নিয়ে পুরো এখন তো সেই মিটিংয়ে নানান কথাবার্তা, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না, তারপরে জাতীয় সঙ্গীত পড়তে পারে না, তারপরে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, বিএনপি নিষিদ্ধ চাই, এইসব নানান স্লোগান উঠছে। সুতরাং এখানে কিন্তু একটা বিভক্তি রেখা টানা হয়ে গেছে। 1, 2 হচ্ছে, আপনি দেখেন যে প্রধান উপদেষ্টা বলছিল, এটা ইউটিউবে এখনো করে, যে রাজনৈতিক দলরা যতটুকু সংস্কারে ঐক্যমত হয় সেটুকু নিয়েই নির্বাচনে যাব, যদি একমত না হয় তাও আমরা নির্বাচনে যাব, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কোনটায় কে হ্যাঁ করছে না করছে, জনগণ দেখবে। তো আমার বক্তব্য হলো, সংস্কার কমিশন তো এই আপনার 6-7 মাস প্র্যাকটিস করলো, কোনো অগ্রগতি তো দেখছি না। এখন সবার সাথে তো কথা ফাইনাল রাউন্ড হয়ে গেছে, এখন যে জায়গায় একমত হয়েছে নির্বাচন দিয়ে দিক, কারণ দেশের অবস্থা তো ভালো না।
রাজনৈতিক অস্থিরতা চলছে। আপনি দেখেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, এত বড় একটা সংগঠন, প্রত্যেকটা মহল্লায় গ্রামে আছে, ভারত তাদের বন্ধু আছে। হ্যাঁ, আপনি দেখেন প্রায় 30টা চুক্তি, আপনার সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর করা আছে। হ্যাঁ, এখন ভারত কি বসে থাকবে? ভারত তো আমাদের সমস্যা তৈরি করবে, আমাদের অস্থির করে রাখবে। ইতিমধ্যে জাতিসংঘের আপনার করিডোর দিচ্ছে, মানবিক করিডোর। আবার শুনতেছি আমেরিকা আপনার ডিপসিতে, এর মধ্য দিয়ে আমরা ভূ রাজনীতিতে জটিল সমীকরণে পৌঁছে যাচ্ছি কিনা সেই আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান। আন্দোলনের সময় ঘটা কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে আমরা দেখছি যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় সঙ্গীত প্রচারে বাধা, বিতর্কিত স্লোগান ঘিরে নানা সমালোচনা। আমরা দেখছি যে পাল্টাপাল্টি অভিযোগও চলছে বিষয়টিকে কেন্দ্র করে। কিন্তু আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে ছিল? দেখুন, আমরা আওয়ামী লীগ গণহত্যার দায়ে আন্তর্জাতিকভাবেও তারা অলরেডি অভিযুক্ত হয়েছে। জাতিসংঘ তাদের যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। এবং আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার ব্যাপারে শুরু থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্যদের পক্ষ থেকে দাবি থাকলেও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা সরকারের প্রধান উপদেষ্টা থেকে অন্যান্যদের বক্তব্য শুনেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই, এবং এই বক্তব্যটা হয়েছে। 10 ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে একটা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগকে এই গণহত্যার দায়ে অভিযুক্ত করে তার বিচার করার জন্য একটা লিখিতভাবে বলা হয়েছে। এখন দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি সম্প্রতি তারা এনসিপি, ইনকিলাব মঞ্চ, তারপরে আরো আপ বাংলাদেশ বলেও একটা হয়েছে সম্প্রতি, তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি করা হয়েছিল। জামাতও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্নে এক এক সময় এক এক বক্তব্য রেখেছে, আপনারা দেখেছেন। গোলাম আজম তাদের জন্য একটা জেনারেল অ্যামনিস্টি ঘোষণা করেছিল, একটা অ্যামনিস্টি করে দিয়েছিল, সাধারণ ক্ষমা তারা ঘোষণা করেছিলেন। কিন্তু তার পরবর্তীতে জামাতের পক্ষ থেকে অবস্থান পরিবর্তন হয়েছে। কিন্তু সম্প্রতি এই ইস্যুটা এমন একটা সময় এসেছে যখন আব্দুল হামিদ রাষ্ট্রপতি যখন বিদেশে তিনি চলে গেলেন, সেই সময় এই ঘটনাটি যখন প্রকাশিত হলো, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানে বৈষম্য বিরোধী আমি বলছি এনসিপির পক্ষ থেকে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, যিনি দক্ষিণাঞ্চলের তাদের যে মুখ্য সমন্বয়ক, অবস্থান কর্মসূচির ডাক দেয় এবং যমুনাতে সেখানে ঘেরাও করা হয়। এবং ইনকিলাব মঞ্চ, হেফাজত ইসলাম, ছাত্র শিবির, সেখানে কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস প্রশ্ন রেখেছেন যে ডিএমপি নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমি সেই আলোচনায় ফিরবো। আমি একটু খালি এটা বলে নেই আপনার, এটা যে এই ঘটনাটি ঘটতে গিয়ে ধরেন মানুষের মনে কেন সন্দেহ হয়। এই এনসিপি এবং যমুনাতে যখন তাদের অবস্থান ধর্মঘট হয়, তখন কিন্তু ওয়াসা থেকে তাদের পানীয় জল, ঠান্ডা পানি দেওয়া হয়েছে গরমের মধ্যে, যাতে সিটি কর্পোরেশন থেকে এবং ওয়াসা থেকে তাদের ঠান্ডা পানি সরবরাহ করা হয়েছে। আমি মনে করি এটা খারাপ না, এটা ভালো, গরমের দিন করেছেন। কিন্তু এইগুলো তো মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয় যে এইগুলোর মাধ্যমে কি তাদেরকে প্রশ্রয় দিয়ে এরকম একটা করা হয়েছে কিনা, এই প্রশ্নটা জাগ্রত হয়েছে। এটা জাগ্রত না হলে, এই প্রশ্নটা উত্থাপিত না হলেও ভালো হতো। এবং পরের অংশে আমরা যদি সুযোগ পাই তাহলে কি কারণ থাকতে পারে যে প্রশ্নগুলো উত্থাপিত হলো, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ইতিমধ্যে আন্দোলনকে কেন্দ্র করে আমরা নানামুখী বিতর্ক দেখছি। বিশেষ করে বিএনপি অভিযোগ করছে যে এই নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে। তারা বলছে যে এখানে একটি পক্ষ খুব সচেতনভাবে আসলে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। আসলেই কি তাই? দেখুন, রাজনীতিতে এই ধরনের অনেক বক্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। এবং আমাদের দেশে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের কথা হচ্ছিল। একটা হলো জাতিসংঘের যে প্রস্তাবনা অনুযায়ী মিয়ানমারের আমাদের যে মানবিক করিডোর, রাখাইনের মানবিক করিডোর, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে খুব একটা বিতর্ক, এবং এগুলো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিতর্ক আছে। নির্বাচনের ইস্যুটা তো আমাদের আছেই। এইগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে, সেই সময় আব্দুল হামিদের দেশ থেকে চলে যাওয়া, সেইখানে সরকারের কোনো ইন্টারভেনশন না থাকা, এবং সেইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে কতগুলো বক্তব্য যেগুলো এসেছে, সেগুলো এই অবস্থাতে কোনো রকমই কাম্য না।
সেই সমস্ত আপনি বিএনপির মতো রাজনৈতিক দল তাদের নিষিদ্ধের স্লোগান দিয়ে দেন, বিএনপির মতো রাজনৈতিক দলকে ভুয়া ভুয়া বলে আপনারা করেন। আপনি যখন এই শাহবাগে এই তারুণ্যের এই মানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে, বিএনপি কিন্তু তখন তারুণ্যের সংগ্রাম মানে চট্টগ্রামে করছে, সেইখানে মানে 5 থেকে 7 লক্ষাধিক তরুণ কিন্তু তাদের সেই সমাবেশে উপস্থিত ছিল। তো সেই বিএনপির বিরুদ্ধে আপনি এখানে ধুয়ো ধ্বনি দিচ্ছেন, ভুয়া বলে তাদেরকে করছেন, কেউ কেউ দুঃসাহস দেখাচ্ছেন, তাদেরও মানে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, যেটা একটু আগে বললেন যে বিএনপিরও নিষিদ্ধ চাই। তো এই ধরনের ঘটনাগুলো যখন হয় এবং আমাদের জাতীয় সঙ্গীতের মানে গাওয়ার ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি করা হয়, তখন ধারণা করা হয় যে এইগুলোর আড়ালে কারো কোনো একটা বড় পরিকল্পনা বাস্তবায়নের এই আন্দোলনগুলো করা হচ্ছে। এবং অনেকেই তো বলছেন যে এই আন্দোলনে হাসনাতকে ব্যবহার করা হচ্ছে, হাসনাতকে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে এনসিপিকে ব্যবহার করে এনসিপিকে বিতর্কের মধ্যেও একটা ঠেলে দেওয়া হচ্ছে। এবং এনসিপি তাদের এই অবস্থান অনুধাবন করে যখন তারা নিজেদের পক্ষ থেকে একটা বক্তব্য দিয়েছেন, একটা বিবৃতি দিয়েছেন, সেখানে পাল্টা বিবৃতিতে যে সমস্ত গুলো আসছে সেগুলো আমাদের মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে এই ধরনের করা হচ্ছে। বিবিসি একটা রিপোর্ট করেছে একটু আগেই, আমি এই ফাঁকে দিয়েই দেখলাম, সেটা হচ্ছে যে এনসিপি এবং জামায়াতের মধ্যে যে এই যে একটু পরস্পর বিরোধী অবস্থান, এটা কি প্রকৃতই বিভাজন না কোনো রাজনৈতিক কৌশল, এটাও কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। ফলে এখন আমরা যে বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে এইটা মানে একটা এর আড়ালে এক ধরনের কৌশল, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে নানা সমীকরণ থাকে, নানা জটিলতা থাকে, এগুলো আমরা কিছুটা খোলা চোখে অনুধাবন করতে পারি। রাজনীতির ভিতরের মানুষ যারা আছে তারা আরো এগুলো নিবিড়ভাবে বুঝতে পারেন। আমরা যারা বাইরে থেকে দেখি সেইগুলো আমরা দেখে এক ধরনের আমাদের মূল্যায়ন তৈরি করি। তো যেটাই হোক না কেন, আমরা এখন রাজনীতিতে নানা রকমের কৌশল থাকে, কিন্তু কুটচাল এই সময় রাজনীতিতে কম হওয়া বাংলাদেশের জন্য দরকার। একটা বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন একটা গেছি, সবকিছু একটা স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার। আজকে দেখলাম একটা চিঠি নির্বাচন প্রশ্নে, আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সকল স্কুল কলেজের মানে প্রধান শিক্ষকদের কাছে একটা চিঠি যাচ্ছে ইলেকশন কমিশনের বরাতে। সেটি হচ্ছে যে নির্বাচনের ভোট কেন্দ্র হিসাবে যে সমস্ত স্কুল কলেজ ব্যবহার হবে সেগুলোর একটা মানে কি বলে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, এগুলোর এক ধরনের বার্তা আমাদের কাছে আছে। তো আমরা অপেক্ষা করতে চাই যে কোনো কুটচালের মধ্য দিয়ে আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, সেই ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি থাকা দরকার। আর সরকারও যদি এর মধ্য দিয়ে যদি কোনো মানে ইয়া করতে চায়, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে। জনাব এম এ আজিজ, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করছে বিএনপি। আসলে কি ভূ রাজনীতির জটিল সমীকরণে পড়তে যাচ্ছে বাংলাদেশ? দেখেন, এই আমির নির্বাচনের আগে যুগান্তরে আমি লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। তো ফাঁদটা অনেক সময় স্লিপ করে গেছে, কিন্তু এবারে আমার কাছে মনে হয় সত্যি সত্যি বাংলাদেশ ভূ রাজনীতির ফাঁদে পড়েছে। করিডোর দিচ্ছে, মানবিক করিডোর নামে। আপনি বলেন এই করিডোর যদি যায় আপনার আরাকানে, কত রকম প্রবলেম তৈরি হবে। আপনার ওখানে জান্তার সরকার আছে, আরাকান আছে, আরাকান আর্মি অলরেডি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। 3 জনকে গতকাল তুলে দিয়ে গেছে। প্রতি মাসে আপনার 6,000 করে ইনফ্লাক্স হচ্ছে, রোহিঙ্গা আসতেছে। এটার সমাধানটা কোথায় আমি তো বুঝতেছি না। পাশে চীন আছে, হ্যাঁ, সুতরাং চীন ভারতের ইনভেস্টমেন্ট আছে, এক্ষেত্রে এটা বিরাট ব্যাপার। আর এই সরকারের তো ম্যান্ডেট নাই, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তারা করিডোর কি করে দেয় বলেন? বলছে না যে করিডোরের ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, কিছু শর্ত আছে, শর্ত না মানলে আমরা করব না। কিন্তু এখন কিন্তু চুপ। তার মানে কি করিডোর দেওয়া হয়ে গেছে না হয় নাই? কোনো রাজনৈতিক দলের সাথে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, সেটা তো নাই। আর একটি বিষয় সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অন্তর্বর্তী সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃষ্টি করা হয়েছে। আপনি এই বিষয়টি নিয়ে না, এটাতে আমি খুব একটা অসুবিধা দেখছি না। কারণ যে পরিকল্পনা করে সেই আবার ট্যাক্স তোলে,
সুতরাং এখন এনবিআর তো কোনো টার্গেট কোনোদিনই পূরণ করতে পারে নাই। সুতরাং এটা ভাগ করে একটা সংস্কার করে যদি দেখা যায় যে একজন পলিসি নিচ্ছে আর একজন ট্যাক্স কালেক্টর, যদি আইসোলেট করে যদি কিছু পজিটিভ রেজাল্ট আনা যায় হয়তো দেখা যেতে পারে, কিন্তু এটা আমি মনে করবো এটাও ট্রায়াল। কারণ মানুষের যতক্ষণ সততা না ফেরান যাবে, আপনি দেখেন এক্সপোর্ট ইম্পোর্টে অনেক টাকা পাচার হয় না, ওখানে কি 4-5টা লোক, ওখানে একটা ভ্যালুয়েশন ডেস্ক থাকে যেখানে এনবিআর এর কয়েকটা 4-5টা লোক বসা থাকে। এই 4-5টা লোক বাংলাদেশে সৎ পাওয়া যায় না, টাকা পাচার হয়ে চলে যায়। হ্যাঁ, তো সুতরাং সব বড় কথা হচ্ছে এই ভাগভুগ করে পুরা ব্যবস্থা পাওয়া যায়, কারণ সৎ দরকার, সৎ অফিসার দরকার আমাদের দেশে। এখন দেখেন আমার প্রত্যেকটা আমাদের কাছে কানে আসে যে আগে তো ঘুষ বাণিজ্য ছিলই, এখন নাকি সব পরিমাণ বেড়ে গেছে, এখন নাকি কাজ আরো কঠিন জটিল হয়েছে, সুতরাং ঘুষের পরিমাণ বেড়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই নৈতিক জায়গা ঠিক না করা যাবে, ঘুষকে অসৎকে আপনার ঘৃণা করার শেখানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা করে খুব বেশি লাভ হবে না। তবে চেষ্টা করতে অসুবিধা কি? এই সিদ্দিকুর রহমান খান দুলানি, আপনার কাছ থেকে বিষয়টি নিয়ে জানতে চাই যে এনবিআর বিলুপ্ত হলো, দুটি পৃথক বিভাগে রূপান্তরিত হতে যাচ্ছে। এই বিষয়টির মধ্য দিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে আবার নতুন করে বিতর্ক আমরা দেখব কিনা? যেমনটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। দেখুন, এই এনবিআর এর যে প্রক্রিয়া উনি বলেছেন যে এটিতে আমরা দোষের কিছু দেখছি না ইয়াতে, কিন্তু আজকে কিন্তু এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং একটা মধ্যরাতে এনবিআর এর মতো একটা জিনিস মধ্যরাতে একটা অধ্যাদেশ জারি করলেন আপনি, করে এটিকে মানে আলাদা করলেন। এইটা কেন এটা করতে হবে, এটা নিয়ে বিতর্ক দুইটা পক্ষের মধ্যে, যদি বা তাদের সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা কর। 3 দিনের তারা কলম বিরতিতে গিয়েছে এবং এটি আমাদের জন্য মানে যে যুক্তিগুলো আমি দেখেছি, যে যুক্তিকে প্রধান উপদেষ্টার মানে ভেরিফাইড মানে আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তার প্রেস যে উনি আছেন প্রধান, প্রেস উইং এর প্রধান, তিনিও এটা শেয়ার করেছেন এবং সেখানে তারা কতগুলো কারণের কথা বলেছেন, যেমন টার্গেট ফুলফিল না করা, তাদের সক্ষমতা, দুর্নীতি, নানা রকমের বিষয়, সবগুলো জিনিস ভালো, কিন্তু মধ্যরাতে অধ্যাদেশের মাধ্যমে এরকম একটা বিভাজন এবং এগুলো যদি পরবর্তীতে মানে বিতর্ক আরো তৈরি করে, আমার মনে হয় না যে এটার রাজনৈতিক বিতর্কের ইস্যু, কিন্তু এইগুলো আরেকটু স্বচ্ছতার মধ্য দিয়ে আরেকটু মানে ইয়ার মধ্য দিয়ে যদি করা হয়। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমি মনে করি না এটা খুব শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।